হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালটিতে। এটিতে আমরা আলোচনা করব এইচএসসি স্ট্যাটিস্টিক্সের এমসিকিউ পার্টটি নিয়ে। তো আমি কিছু এমসিকিউ সিলেক্ট করেছি, সেখান থেকে আমি এমসিকিউ গুলোর উত্তর এক্সপ্লেন করব, যে উত্তরটা কেন এই উত্তরটা হচ্ছে এটা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি দেখছি আমাদের এই স্ক্রিনে দেওয়া এই উদ্দীপকটি। তো উদ্দীপকটি পড়ে আমরা 179 এবং 180 নং প্রশ্নের উত্তর দিব। তো বাংলাদেশের উত্তরাঞ্চলের 4টি জেলার ধান উৎপাদনের তথ্য দেওয়া হলো, যেমন রংপুর, দিনাজপুর, বগুড়া আর পাবনা। সাথে তাদের কৃষকের সংখ্যা, গড় উৎপাদন আর হচ্ছে বেদাঙ্ক, এগুলোর মানও দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা হলো, রংপুর ও পাবনা জেলার ধান উৎপাদনের সম্মিলিত গড় কত? এটা তো সম্মিলিত গড়ের সূত্রটা হচ্ছে x বার কম্বাইন্ড n1 x1 বার প্লাস n2 x2 বার। ঠিক আছে, এটা হচ্ছে তার সূত্র। যদি এরকম হয় যে কতগুলো গড় দেওয়া আছে এবং সেই গড়ের যে নাম্বার n এর ভ্যালু, মানে কৃষকের সংখ্যা এই ক্ষেত্রে দেওয়া আছে, তো সেক্ষেত্রে যদি আমরা কম্বাইন্ড গড় বের করতে যাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কৃষকের সংখ্যার সাথে ওখানকার গড় উৎপাদন আমাদেরকে গুণ করতে হবে, প্লাস করে আবার যে দ্বিতীয় কৃষক, সেই দ্বিতীয় জেলার কৃষক এর সাথে গড় উৎপাদনটা গুণ করতে হবে। গুণ করে দুইটাকে যোগ করতে হবে। যোগ করে আমরা ভাগ করব কাকে দিয়ে? n1 প্লাস n2, এটা দিয়ে। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করে পেলাম 76.42, যেটা আমাদের খ নাম্বারের উত্তর। আর এটাকে বলা হচ্ছে সম্মিলিত গড়, x বার কম্বাইন্ড, আমরা কম্বাইন্ড মিন বলে থাকি ইংরেজিতে। আচ্ছা, তাহলে 179 নাম্বার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর 76.42। এখন আমরা দেখব 180 নাম্বার প্রশ্ন, কোন জেলার ধান উৎপাদন অধিক স্থিতিশীল? আচ্ছা, এটার জন্য আমরা দেখব হচ্ছে বেদাঙ্ক। ঠিক আছে, বেদাঙ্ক মানে হচ্ছে ভেরিয়েন্স, যার ভেরিয়েন্স যত কম সে তত বেশি স্টেবল। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে কম বেদাঙ্ক হচ্ছে 16। 16 কার? দিনাজপুরের। ঠিক আছে, তাহলে দিনাজপুর জেলার ধান উৎপাদন অধিক স্থিতিশীল, যেটা আমাদের উত্তর খ। ঠিক আছে, এখন আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। নিচের উদ্দীপকের আলোকে 181 এবং 182 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আর যোজিত গণসংখ্যা দেওয়া আছে, মানে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, ওখানে ওখানে আচ্ছা, 181 গণসংখ্যা নিবেশনের মধ্যমা শ্রেণী কোনটি? তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা যদি গণসংখ্যা সবগুলো যোগ করি তাহলে এটা দেখবো 40 হয়। ঠিক আছে, 40 কিভাবে বুঝলাম? যোজিত গণসংখ্যা আমাদের যোগ করে করে সবগুলো দেওয়া আছে, তাহলে সর্বশেষ 40, তার মানে এখানে যোগ করলে 40 হবে। আর 40কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে 40, তার মধ্যে যে মধ্যমা অঞ্চলটাতে যে গণসংখ্যা আছে সেটা হচ্ছে 20। মধ্যমা মানে হচ্ছে তোমার, তুমি যদি আহ তুমি যদি অর্ডার করে সাজাও, ঠিক আছে, তোমার যে অবজারভেশন গুলো থাকবে, তোমার যে তথ্য সারির মানগুলো থাকবে, সেগুলোকে তুমি অর্ডার করে সাজালে মাঝের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হচ্ছে তোমার মধ্যমা। ঠিক আছে, বা মিডিয়ান। তো মধ্যমা শ্রেণী হবে এই গণসংখ্যা, যেটা এই গণসংখ্যা হচ্ছে 40, 40কে তুমি 2 দিয়ে ভাগ করবা, তাহলে 20 পাবা। এই 20তম গণসংখ্যার করসপন্ডিং যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার মধ্যমা হবে। তাহলে 20তম, এখন আমরা 20 পেলাম। এখন দেখব যে আমরা যোগ করে করে কোথায় 20 হয়। যেমন 5 আর 10 যোগ করলে 15 হচ্ছে, এখানের মধ্যে 20 নাই। আরো 10 যোগ করলে 25 হচ্ছে, তার মানে এর মধ্যে 20 আছে। তার মানে কি, এই 25 থেকে 50 এই শ্রেণীটা হলো মধ্যমা শ্রেণী। ঠিক আছে, তাহলে 25 থেকে 50 খ নাম্বার, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। এখন দেখব 182, গণসংখ্যা নিবেশনের উপযুক্ত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? আচ্ছা, এখানে যেটা দেয়া আছে এর জন্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটা উপযুক্ত সেটা আমরা বের করতে হবে।
আচ্ছা, আমরা দেখি যে যোজিত গড়, ঠিক আছে। যোজিত গড় মানে হচ্ছে, আমরা যদি ইংরেজিতে বলি ওয়েটেড মিন বলতে পারি, ঠিক আছে। ওয়েটেড মিন ওয়েটেড মিনের মধ্যে আমাদের যেটা করা করা হয়, ওয়েটেড মিনটাকে একটা ওয়েট দেওয়া হয় সাথে সাথে, ঠিক আছে। ওয়েটেড মিনের একটা ওয়েট থাকে। এখন এইখানে তো কোনো ওয়েট দেওয়া নাই, তাই না? একটা ওয়েট বা ভার দেওয়া নাই, তো সেই কারণে কিন্তু আমরা এখানে ওয়েটেড মিন এটা বা যোজিত গড় এটা প্রয়োগ করতে পারবো না। গুণোত্তর গড় কি? গুণোত্তর গড় আমরা কখন ব্যবহার করি? যেটা হচ্ছে যদি কিছু অবজারভেশন দেওয়া থাকে, সেই অবজারভেশন গুলোকে আমরা হচ্ছে অবজারভেশন গুলো থেকে আমরা গুণোত্তর গড়ের ফর্মুলা ইউজ করে বের করতে পারি, কিন্তু এখান থেকে কিন্তু আমরা গুণোত্তর গড় বের করতে পারবো না। উল্টো গড় কিন্তু আবার এখান থেকে বের করা সম্ভব না, কারণ উল্টো গড়ের ফর্মুলা আমরা এখান থেকে এখানে অবজারভেশন গুলো এমন ভাবে দেওয়া যে আমরা ফর্মুলা বসাতে পারবো না। তাহলে প্রচুরক আমরা কিন্তু এইভাবে স্ট্রাকচার্ড ডাটা বা আমাদের এরকম যদি দেওয়া থাকে, এটা কি বলা যায়, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা শ্রেণীবৃত্তি এগুলো দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা প্রচুরক বের করতে পারি প্রচুরকের সূত্র দিয়ে, ঠিক আছে। তাহলে গণসংখ্যা নির্বেশনের উপযুক্ত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো এখানে প্রচুরক, ঠিক আছে। যদি অন্য গড় দেওয়া থাকতো যেটা আমরা এই গণসংখ্যা থেকে বের করতে পারতাম, তাহলে সেটা হয়তোবা অন্য গড় আমরা ব্যবহার করতে পারতাম, ওটাও হতো, আর প্রচুরকে কিন্তু হবে, ঠিক আছে। আবার মধ্যমা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে মধ্যমাও কিন্তু এক্ষেত্রে এটার উপযুক্ত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখব 183 নাম্বার, প্রথম 26টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত? এটা সকল বোর্ডে 2023 সালে এসেছে। তো প্রথম গাণিতিক গড় মানে কি? অ্যারিথমেটিক মিন। তো গাণিতিক গড়ের যে ফর্মুলা সেটা হচ্ছে 1 থেকে 26 পর্যন্ত আমরা যোগ করব, যোগ করে আমরা 26 দিয়ে ভাগ করব। এখন 1 থেকে 26 পর্যন্ত যোগ করাটা আমরা কিভাবে সহজে করতে পারি? এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n * n+1 / 2। এখন এই সূত্রের মধ্যে n এর মান হবে কত? 26, কারণ আমরা প্রথম 26টি সংখ্যার যোগফল বের করতে যাচ্ছি। তাহলে 26 * 26 + 1 / 2। তাহলে এটার মানটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 351। তাহলে আমরা এই 1 থেকে 26 এটার ভ্যালু হচ্ছে 351, বসিয়ে দিলে আমরা গাণিতিক গড় পাচ্ছি 13.5। তাহলে আমাদের যে এখানে গ নাম্বার 13.50 এটা আমাদের আনসার হচ্ছে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে ডান লিখতে পারো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি যত শীঘ্রই পারি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।